আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। 5 আগস্টের ঘটনায় এজাহারভুক্ত 39 জন প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও অভিযান চলছে বলে জানিয়েছেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দুপুরে কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা নিয়ে তিনি বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারোর কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে সহযোগিতা করার আহ্বান জানান মুনিম ফেরদৌস। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা 39 হচ্ছে, আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি। এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। প্রায় 3 মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। গেল 26 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দের প্রক্রিয়া শেষ হয়। গত 1 জুলাই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। ওই দিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলনের কারণে 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সরকার পতনের পর গেল 7 আগস্ট এক জরুরি সভায় বিদ্যালয়ের খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের দাবির মুখে ওই সিদ্ধান্ত স্থগিত করে কর্তৃপক্ষ। পরে দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপ উপাচার্য বেনু কুমার দে ও মোহাম্মদ সেকান্দার চৌধুরী সহ 14টি হলের প্রাধ্যক্ষ ও ছাত্রছাত্রী কেন্দ্রের পরিচালক। এরপর গেল 18 সেপ্টেম্বর রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আশুলিয়ার শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। তারা হলেন গিয়াসউদ্দিন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহিরুল ইসলাম ও রাজু আহমেদ। তারা সবাই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কোনো না কোনো কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে শিল্পাঞ্চলে আজও অন্তত 5টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া আশুলিয়ার পলাশবাড়িতে একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম ও জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী আছে প্রায় 50,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে 1000-এরও বেশি পুকুর ও মাছের ঘের। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহারশী, শ্রীবরদী, সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। হালুয়াঘাট সীমান্তের পাহাড়ি ঢলে শেওয়াল, ভোগাই, মেনং ও বোরাঘাট নদীর বিভিন্ন অংশে পাড় ভেঙে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের মানুষের বাড়িঘর, ফসলি জমি সহ মৎস্য খামার। এখানে মানুষ অনেক দুর্ভোগে আছে এবং অনেকেই ফিশারিগুলো ডুবে গেছে, মাছ চলে যাচ্ছে, তারা মানে একটা নিরহ অবস্থায় আছে, তারা আতঙ্কে আছে। মানুষজন আটকে আছে, তারা চুলা জ্বালাতে পারছে না, তাদের শুকনা খাবার নাই। বন্যার প্রথম ধাক্কাটা যখন আমাদের সীমান্তবর্তী এলাকায় যখন আসলো, তখন আমার আদেশের সাথে সাথেই আমার এই বিওপি থেকে আমার পার্শ্ববর্তী বারোমারি, তারপর হলদিগ্রাম যে বিওপিগুলো আছে, সাথে সাথেই উদ্ধার করার জন্য আমরা মাঠে নেমে গিয়েছিলাম। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান রনি।
মনি, জানাবেন যে বন্যায় পানিবন্দী মানুষ কতটা বিপাকে পড়েছে এবং এখন পর্যন্ত কতজন মারা গেছেন? হাবিবা, আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার প্রায় 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যা কবলিত ছিল। তবে পাহাড়ি নদীগুলোর পানি কমে যাওয়ায় এখন উজানের অবস্থা ভালো হলেও শেরপুরের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নিম্নাঞ্চলের যারা বন্যা কবলিত আছে তারা এখন খুব ভোগান্তির মধ্যে রয়েছে। বন্যা কবলিতরা তাদের শুকনা খাবার এবং কাপড় চোপড়ের অভাব রয়েছে, তারা রান্না করতে পারছে না, চুলা জ্বালাতে পারছে না, এই জন্য তাদের শুকনা খাবার খুবই জরুরি প্রয়োজন। ইতিমধ্যে কিন্তু অনেকেই শুকনা খাবার এবং রান্না করা খাবার পরিবেশন করছে। যেমন আজ রাতেই বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনি কিন্তু প্রায় 600 দুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার, রান্না করা খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানিয়েছেন এটি অব্যাহত থাকবে এবং তারা আরও বলেছেন যে বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনও কিন্তু তারা করবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, জানাবেন যে বন্যায় কতটি এলাকা প্লাবিত হয়েছে এবং বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আপনি জানেন যে গত 3 দিনের যে পাহাড়ের যে উজান থেকে নেমে আসা পানি, সেই পানিতে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়া এই দুটি উপজেলার কিন্তু 19টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার পরে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু মোটামুটি বলা চলে যে এক ধরনের দুর্ভোগের মধ্যেই রয়েছেন। বিশেষ করে তারা পরিবার পরিজন নিয়ে তারা এখন পর্যন্ত কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে যাচ্ছেন। বিশেষ করে যদি বলতে যাই যে এই সাধারণ মানুষগুলো কিন্তু তাদের যে বাড়িতে বিশেষ করে রান্নাবান্না এবং পশু পাখি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে বিপাকে রয়েছেন। সেই পশুগুলো কিন্তু নিয়ে দেখেছি আমরা বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই উঁচু সড়কগুলোতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই অতি বর্ষণ, অর্থাৎ গত 3 দিন ধরে কিন্তু এই ভালুকা, এই হালুয়াঘাট এবং ধুবাউড়া উপজেলায় গত 3 দিন ধরে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। অর্থাৎ এই পাহাড়ি ঢলের সঙ্গে সঙ্গে কিন্তু ভারী বর্ষণে তাদের কিন্তু বিশেষ করে আরও ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আমরা সকালে কথা বলেছিলাম ময়মনসিংহ বিভাগীয় যিনি কমিশনার উম্মে সালমা তানজিয়ার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ত্রাণের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে এবং ত্রাণগুলো তারা আজকে যেমন তিনি এই ধুবাউড়া উপজেলায় তিনি আজকে পরিদর্শনে আসার কথা রয়েছিল, তিনি হয়তো পরিদর্শনে এসে এলাকা পরিদর্শন করবেন, তারপর এই যারা বন্যা দুর্গত মানুষজন রয়েছেন তাদের জন্য ত্রাণ ব্যবস্থা করবেন। এছাড়াও আমরা দেখেছি যে সকালে ময়মনসিংহের যে ধুবাউড়া ইউনিয়নের যিনি যার বাড়ি তিনি হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনিও এসেছিলেন। এসে এই হালুয়াঘাটের এবং ধুবাউড়া উপজেলায় বন্যা কবলিত মানুষজনের মাঝে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তো সার্বিক বিষয় যদি আপনাকে বলি যে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়া এই দুটি উপজেলার মানুষ কিন্তু এই বন্যার পানিতে কিন্তু প্রচণ্ড পরিমাণ দুর্ভোগে রয়েছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত তাদের কোনো ত্রাণ সহায়তা আসেনি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ হালুয়াঘাট এবং ধুবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। দেশে নতুন করে কোথাও বন্যার পূর্বাভাস নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে শেরপুরে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায়। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে
পানি উপচে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টা স্থিতিশীল থাকবে। রোববার থেকে বৃষ্টি কমায় আজ স্থিতিশীল থেকে সোমবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। চব্বিশ ঘন্টার পরবর্তীতে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিকভাবেই কমে যাবে। দেশের যদি পার্সপেক্টিভে বলি, তো সেদিক থেকে আমাদের যে পানি সমুদ্র যেটা বৃদ্ধি পাচ্ছে নদীগুলির আগামী দ্বিতীয় তৃতীয় দিন থেকে এটা অনেকাংশে কমে আসতে শুরু করবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তো আগামী 5 দিনে যে গঙ্গা উপত্যকার জেলাসমূহ রয়েছে সেখানেও মোটামুটি 5-7 দিনে আমাদের বন্যার কোনো ঝুঁকি বা সম্ভাবনা নেই এই মুহূর্তে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলতি বছর ভয়াবহ বন্যায় প্রায় 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা চলতি বাজেটের 1.81% আর জিডিপির 0.29%। সিপিডির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। জলবায়ু পরিবর্তনের ফলে এখনই প্রস্তুতি না নিলে বাংলাদেশকে আগামী দিনে আরও বেশি দুর্যোগ মোকাবেলা করতে হবে বলে মনে করেন গোলাম মোয়াজ্জেম। ক্ষতি কমিয়ে আনা এবং দুর্গতদের ঘুরে দাঁড়াতে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফাহমিনা খাতুন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কিংবা আশপাশের জেলার মানুষ। ভাটিতে পানি নামার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানিবন্দী থাকতে হয়েছে এসব এলাকার বাসিন্দাদের। বন্যায় এবারই প্রথম সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে ক্ষতি হয়েছে বেশি। ডুবে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গত এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে গবেষণার ফল প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে বলা হয় এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালী অঞ্চলে। হয়েছে নোয়াখালী জেলায়, যেটা মোট ক্ষয়ক্ষতির প্রায় 29.07%। কারণ আমাদের এই ধরনের যে বন্যা বা সাইক্লোন, এই ধরনের দুর্যোগের যেই প্রবণতা সেটা সামনের দিনে আরো বাড়বে বলেই এই ধরনের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে অভিমত এসেছে। তো এর পরিপ্রেক্ষিতে মোকাবেলা করার জন্য আসলে আমাদের এই ত্রাণ সংক্রান্ত যেই ধরনের বাজেট অ্যালোকেশনগুলো থাকে সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এবারের ক্ষতি সব দিক থেকে বেশি হলেও সমন্বয়হীনতা আর সুপরিকল্পনার অভাবে আর্থিক সহায়তা কিংবা ত্রাণ সামগ্রী সব জায়গায় পৌঁছেনি। তবে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারলে ক্ষতি আরো কমিয়ে আনা সম্ভব হতো বলে মনে করে সংস্থাটি। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে, জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 12 দিনের মাথায় এত বড় দুর্যোগ, তবে সেটি দক্ষতার সঙ্গেই মোকাবেলা করেছে সরকার। আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে সরকার ও দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গোলাম মোয়াজ্জেম। এবারের এই বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল এবং ভিন্নতা এই কারণেই যে এটা নতুন কিছু অঞ্চলকে এফেক্ট করছে। সচরাচর যে প্রচলিত অঞ্চলগুলো তার বাইরে নতুন নতুন অঞ্চলগুলো এর মাধ্যমে এফেক্টেড হচ্ছে। যেটি এবারের বন্যা আপনারা দেখবেন যে এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে, পানি কিন্তু নামছিল না। বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নামছিল না, এবং তার কারণে আমরা যেটা দেখেছি যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের। অপরিকল্পিত নগরায়নের ফলে বানের পানি নামতে দেরি হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে মনে করে সিপিডি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দিন যত গড়াচ্ছে ততই ভয়ানকভাবে ডেঙ্গু তার অবস্থান জানান দিচ্ছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 182 জনের, ফলে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। আবহাওয়ার বিরূপ আচরণের প্রভাবে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2 বেডে পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত 2 সন্তানকে নিয়ে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে বসে মা। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল, তবে এখন অনেকটাই সুস্থ। 2-1 দিন পর ফিরে যাবেন বাড়ি। ওরটা একটু খারাপ, আর ওরটা জ্বর কমে গেছে, এখন আর কি কন্ডিশনে খারাপ দিকে যাচ্ছে।
একই অবস্থা এই হাসপাতালে ডেঙ্গু বিশেষায়িত শিশু ওয়ার্ডের বেশিরভাগ শিশুর। ছোট ছোট কোমল হাতে ক্যানোলা পরে বেডে কাতরাচ্ছে শিশুরা, চোখ মুখ জুড়ে ভর করেছে ক্লান্তি। তবে তাদের চিকিৎসা সেবা দিতে কোনো ত্রুটি রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, সেবা খাতে রয়েছে পর্যাপ্ত বরাদ্দ। ফান্ডও আমাদের রাইজ করা আছে এবং যেসব ইনজেকশন, ডিএনএস ইনজেকশন, প্লাজমা সল, ইভেন অ্যালবোটিন পর্যন্ত আমরা ফ্রি দিচ্ছি বলবো। তবে এই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুর অভিভাবকদের অভিযোগ, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে প্রয়োজনীয় সমস্ত ওষুধ। সব ক্যাশ মেমো আমাদের কাছে আছে, এগুলো সব আমরা নিচ্ছি। প্রতিদিন 2 থেকে 2,500 টাকার ওষুধ আমরা করতেছি। প্রায় 16,000 টাকার মতো শেষ হয়ে গেছে, মেডিসিন, সিট ভাড়া সব কিছু নিয়ে। এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক খোলাসা করেন অভিযোগের বিষয়টি। জানান, বিনামূল্যে ভর্তি শিশুদের বেডের সব খরচ হাসপাতাল বহন করলেও 700 টাকা ভাড়া দেওয়া ডেঙ্গু বিশেষায়িত শিশু ওয়ার্ডের ওষুধ খরচ দেওয়ার নিয়ম নেই। অবস্থা যেমনই হোক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে আবারও সতর্ক করলেন চিকিৎসকরা। শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ জানাবেন যে বরিশালের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। বরিশালের ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের কোনো তৎপরতাই আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত। বরিশাল সিটি কর্পোরেশনে যখনই আমরা পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে কথা বলি যে কি ব্যবস্থা গ্রহণ করছেন ডেঙ্গু প্রতিরোধে, কিন্তু তিনি আমাদেরকে যেই শব্দগুলো বলেন অর্থাৎ যেই আশ্বাসগুলো দেন, মাঠ পর্যায়ে আমরা গিয়ে তার একটু প্রতিফলন পাই না। এটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থা। এটি একদিনই নয়, দীর্ঘদিনের অবস্থা। তবে হ্যাঁ, তারা ডেঙ্গু প্রতিরোধে কিছুটা কাজ করে। কোথায়? যেটি বরিশালের প্রধান যে প্রশাসনিক কর্মকর্তাগুলো রয়েছেন তাদের দপ্তরে। এছাড়া সাধারণ মানুষের ডেঙ্গু প্রতিরোধের জন্য সাধারণ মানুষের কোনো সুযোগই আসছে না বরিশাল সিটি কর্পোরেশন। আপনাকে একটু তথ্যটি জানিয়ে রাখি, বরিশালে গত 24 ঘন্টায় 102 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু ঘটেছে। তো এই যাবৎকালে এই এখন পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 304 জন। তো সব মিলিয়ে যেটি বলি সেটা হচ্ছে, আপনি জানবেন যে বরিশালে একটানা বৃষ্টি চলছে। তো এই বৃষ্টি যত কমছে, দিনে রোদ রাতে বৃষ্টি, সুতরাং এই রোদ এবং বৃষ্টির খেলার মধ্যেই কিন্তু ডেঙ্গুর প্রবণতা দিনে দিনে বাড়ছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। গত 2 দিন আগেও যেখানে 70 জন ছিল, বৃষ্টির পরে কিন্তু সেখানে 102 জনের রূপ নিয়েছে। আর একটু বলি সেটা হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশনের যে অবস্থাটি সেটি হচ্ছে এত ভঙ্গুর অবস্থা যে গণমাধ্যমের সাথে এক ধরনের কথা বললেও তারা মাঠ পর্যায়ে সেভাবে কাজ করছে না। এ ব্যাপারে যারা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা রয়েছেন এবং আমাকে যে বরিশাল স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা যদি এখনই না নেওয়া হয় তাহলে দিনে দিনে আরো কিন্তু বাড়বে। তার কারণ বিগত দিনের সকল ডেঙ্গু পরিস্থিতি ছাড়িয়ে এবার কিন্তু আরো ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে। সুতরাং এখনই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারলে বরিশালবাসীর জন্য খুব একটি দুর্ভোগের কাল হয়ে দাঁড়াবে। আর বরিশাল যে হাসপাতাল, সদর হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এখন পর্যন্ত নির্দিষ্ট। ধন্যবাদ আপনাকে। পতিত আওয়ামী লীগ সরকার যানজট নিরসনে সুনির্দিষ্ট কার্যক্রম না নিয়ে MRT, BRT, উড়াল সেতুর নামে 1000 কোটি টাকার প্রকল্প নিয়েছে, এমন অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নগরীর প্রধান সড়কে প্যাডেল, মোটর চালিত রিকশা, ইজি বাইক ও ত্রিচক্রাযান চলাচল বন্ধ করলে যানজটের সমস্যা 20% কমে যাবে। মহানগরে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে উন্নত সিটি বাস, আলাদা লেন সহ যানজট কমাতে 12টি সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। নগরীর প্রধান সড়ক করিডোর থেকে প্যাডেল চালিত রিকশা, মোটর চালিত রিকশা, ইজি বাইক, ভ্যান গাড়ি, অযান্ত্রিক যানবাহন, ত্রিচক্র যান চলাচল বন্ধ করা গেলে যানজট সমস্যার বাকি 20% সম্ভব হবে বলে আমরা মনে করি। যাত্রী কল্যাণ সমিতি বিগত 15 বছর যাবত এইসব বিষয়গুলো নানানভাবে সরকারের সামনে নিয়ে এসেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার এইসব কর্ণপাত না করে বড় বড় মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন, সেজন্য উজান এবং ভাটির দেশকে একসাথে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। উন্নত দেশগুলো বেশি তেল পোড়ালেও লস ড্যামেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে যে টাকা দেওয়ার কথা তারা তাও দেয় না। সুইডেন বাদে উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
নোয়াখালীতে বন্যা, তখন মানুষ বলল এরকম বন্যা আগে দেখিনি। এবছরের শুরুতে এমন গরম গেল, আমরা বললাম এরকম গরম আমরা আর দেখিনি। এইটাই জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবেই। আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে ছাত্র জনতার উপর অস্ত্র চালিয়ে গুলিবিদ্ধ, গুলিবর্ষণ করে ভাইরাল হওয়া যুবলীগ নেতা আবু মোসাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব 12 সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ তথ্য জানান। এর আগে র্যাব 12 এবং র্যাব 15 এর যৌথ অভিযানে কক্সবাজার সদর উপজেলার কলাতলি বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু মোসা জেলা শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিন ম্যাচ সিরিজের প্রথম টি20তে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। টেস্ট সিরিজ হারের পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো কিছু করার সুযোগ দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোয়ালিয়রের উইকেট ও কন্ডিশন দেখে হবে প্রথম ম্যাচের একাদশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ দলের অনুশীলনে নেই মিস্টার 75। দীর্ঘদিন পর সাকিবহীন বাংলাদেশ টি20 দল। টি20 ও সাদা পোশাকে সাকিবের অবসরের খবরের পর দলের বাস্তবতা বোঝা বড় কঠিন। তবে তার জায়গায় নতুন কাউকে নিতে হবে দায়িত্ব। সে দায়িত্বটা অনেকটাই তৌহিদ হৃদয়ের ঘাড়ে। চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা এভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, কিভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে। আমরা সবসময় দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। গোয়ালিয়রের উইকেট ও কন্ডিশন বড় ফ্যাক্টর। ভারতের চেনা মাঠ, চেনা উইকেট, সেখানে সেন্টার উইকেট একটা বড় ফ্যাক্টর হতে পারে। তৌহিদ হৃদয়ের কাছে এই স্টেডিয়ামের উইকেট নিয়ে আছে একটা ব্যাখ্যা। উইকেট আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। তো দেখা যাক যে কি হতে পারে। শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজটা দারুণভাবে শুরু করতে পারলে মানসিকভাবে এগিয়ে থেকে পরের ম্যাচগুলোতে নামতে পারবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।